নির্বাচনী সমঝোতার যে আমরা একটা দল, এইটার সিস্টেমের বহির্ভূত। অনেক দলের মধ্যে না থাকার কারণে আমরা অনেক কিন্তু সিটের অফার পাইছিলাম বহুত আগে থেকেই। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন মুক্তি একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। অভাবী চোর হইলে তার হাত কাটা যাবে না, স্বভাবী চোর হইলে যারা লক্ষ লক্ষ টাকা পাচার করবে ওদের হাত কাটা হবে। মির্জা আব্বাস যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্য রেশ ধরেই আমি তাকে একটু প্রশ্নটা করতে চাই। মির্জা আব্বাস আজকে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আশঙ্কা করছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু আসনে জয়লাভ করবে তারা, অর্থাৎ দুটি রাজনৈতিক দল, একটি বড় আর একটি তাদের বাচ্চা। সম্ভবত জামায়াত এবং আপনাদের বিষয়ে ইঙ্গিত করেছেন আপনারা নির্বাচনে মানুষের কাছে না গিয়ে ভোটারের কাছে না গিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে কেন ধাবিত হচ্ছেন? মির্জা আব্বাস সাহেব বলেছেন যে কিছু রাজনৈতিক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য বিভিন্ন রাষ্ট্রের বড় বড় বাহিনীর প্রধানদের সাথে বা বিভিন্ন কর্মকর্তাদের সাথে বসছেন, গোপনে আলাপ আলোচনা করছেন। আমরাও এই আশঙ্কা করি যে আপনারা জানেন যে একটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশে আসার পরে বিভিন্ন রাষ্ট্রের বেতনে চলে এরকম বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গুলশানের অফিসে যাচ্ছেন, বসছেন, এবং আমরা কিছুদিন আগে শুনেছি যে এনএসআই এর প্রধানও সেই দলের নেতার সাথে বসেছেন। তো সেই জায়গা থেকে হয়তো তিনি তো তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন বর্ষিয়ান নেতা, তিনি হয়তো ভিতরের খবরাখবর জানেন। তো সেটাকেই তিনি আড়াল করার জন্য হয়তো এক ধরনের ন্যারেটিভ উৎপাদন করার চেষ্টা করছেন, কিংবা আসলে ব্লেম গেম খেলার চেষ্টা করছেন। যেহেতু আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা জানি এবং বাংলাদেশ সবাই দেখেছে যে তারেক রহমান সাহেব দেশে আসার পরে পুরো রাষ্ট্র যেন আসলে তার দিকে ঝুঁকে গিয়েছে এবং রাষ্ট্রের সমস্ত মানে নিয়ম অনিয়ম সবকিছু ঊর্ধ্বে উঠে তিনি এক ধরনের সুবিধা ভোগ করছেন এবং রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার সাথে বৈঠক করছেন। সো এই ধরনের জায়গা থেকে আসলে এটা আশঙ্কা করার যায় যে আসলে হয়তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো মেকানিজম তারা আসলে ভাবছেন কিনা বা তারা বসছেন কিনা, এবং তারই ফলাফল এটাও কিনা যে বাংলাদেশের টাকা চুরি করে, বাংলাদেশের ব্যাংকের টাকা ঋণ খেলাপি করে বিভিন্ন আফ্রিকান আমেরিকান কান্ট্রিগুলোতে তারা নাগরিকত্ব নিয়ে সেখানে পালিয়ে যাওয়ার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তগুলো বাংলাদেশের আইন বহির্ভূতভাবে তাদেরকে মনোনয়ন বৈধতা করা, এটাও ওই ধরনের বড় বড় নেতাদের সাথে বা বড় বড় কর্মকর্তাদের সাথে মিটিং করার ফলাফলেও তারা এই ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধতা পেতেও পারেন। তো এটা আশঙ্কা একেবারে অমূলক না আর কি। মানে আপনি আশঙ্কা করছেন অন্যদিকে, যদিও বিএনপির কেউ এখানে নেই, তারপরও জবাবদার কেউ নেই। তারপর আমি একটু যেতে চাই আশরাফ আলী আকন। বলা হয়ে থাকে আপনাদের আসন সমঝোতা একটা জোট ছিল জামায়াতের সাথে। কেউ বলছেন জামায়াতের সাথে যখন এনসিপি যুক্ত হলো তখন ইসলামী আন্দোলনের গুরুত্বটা কমে গেছে, বা সেই কারণে আপনাদেরকে অনেকটা বের করে দেওয়া হয়েছে, এরকম বিষয়টা আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আসন বাগাবাগি কে থাকবে না এটা নিয়ে কিন্তু আমাদের নির্বাচনী সমঝোতা হয় নাই। এই নির্বাচনী সমঝোতার উদ্যোক্তাই হলেন পীর সাহেব চরমোনাই। উনি প্রথম 5টা দল নিয়ে উনি একটা ঐক্যমত পোষণ করেন যে আমরা এই প্রচলিত আইন পরিবর্তন করে একটা শরিয়া আইন বা ইসলামী আইন আমরা প্রতিষ্ঠা করব। কারণ এই দীর্ঘ 54 বছরের মধ্যে এই প্রচলিত আইন দিয়ে দেশ, জাতি তথা মানবতার কোনো সত্যিকারের মুক্তি কোনো আসে নাই। একটা সত্যিকার একটা নির্বাচন অনুষ্ঠান হয় নাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ হয় নাই, টাকা পাচারকারী লুণ্ঠনকারীদের সত্যি কোনো বিচার হয় নাই। কাজে এই জন্য এই লক্ষ্য নিয়ে কিন্তু মূলত নির্বাচনী সমঝোতাটা হয়েছিল। সেইখানে জামাত ইসলাম যোগদান করে। এটা কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে জামাত ইসলাম যোগদান করে। প্রথম তো ছিল আমাদের 5 দল নিয়ে আমরা করছি, তারপর আর 6 দল, তারপরে যোগ হইল ওই আপনার কি বলে জাকপা, আর হইল বিডিপি, এই 8 দল। এখানে সিটটা বড় কথা। আর ইসলামী আন্দোলন আপনি জানেন, ইসলামী আন্দোলন শুরু থেকেই এই সিট নিয়া ক্ষমতা নিয়া যতটা না সরব, তার চেয়ে আদর্শিক একটা কথা আছে, ইসলাম দেশ মানবতা। অনেক দলের মধ্যে না থাকার কারণে আমরা অনেক কিন্তু সিটের অফার পাইছিলাম বহুত আগে থেকেই। আমরা কিন্তু সেই অফারে আমরা ওই ফাঁদে পা দেই নাই। আমরা এককভাবে আমরা পরিষ্কার বলেছি আপনারা দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ করতে পারবেন কিনা, এই যারা দুর্নীতি বাঁচে তাদের রাজনীতি মুক্ত করতে পারবেন কিনা, এটা আমাদের পুরানো বক্তব্য, এটা আমাদের মূলনীতির মধ্যে আছে। তা সেখানে যখন দেখলাম সিট নিয়ে তো একটা আছে বোঝাপড়া, এনসিপি যখন আসলো, এনসিপির সাথে আমাদের সবচেয়ে তো বললো যে যতগুলো দল আছে এর মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক কিন্তু এনসিপির আমাদের সাথে। এই যে জামাতে যাইতে পারে কিন্তু সম্পর্কটা ভালো আমাদের সাথে।
সেখানে এনসিপি গুরুত্বটা তো বেশি হয়ে গেল না নির্বাচনী না না, এটা সমঝোতার জন্য। এটা ওরা সামনে যাক, আমরা তো ওদের গুরুত্ব দিছি। আপনি জানেন যে এদের সাথে বৈঠক হয়েছে পীর সাহেব, এদের নাহিদের বাসায় বৈঠক হয়েছে পীর সাহেব, ডাক্তার শফিক সাহেব, পীর সাহেব মানে চরমনায়। আপনারাও চেষ্টা করেছিলেন আপনার দল না, এটা আগে, এই 8 দলের আগে যখন আমরা 5 দফা নিয়ে আন্দোলন করি, সেই আন্দোলনের মুখপাত্র বানিয়েছিলাম নাহিদ ইসলামকে। এই মানে 8 দলের 8 না, দলে আপনাদের 5 দলের সাথে আমাদের 8 দল তখন 8 দল হয়েছিল। তখন এনসিপিকে আমরা এই দলে আহ্বান জানাই, এবং এই 5 দফাতে আমাদের দাবি নিয়ে যে আন্দোলন হয়েছিল, দেশব্যাপী সমাবেশ মহাসমাবেশ হয়েছিল, সেই আন্দোলনের আহ্বায়ক বানানোর পরিকল্পনা পীর সাহেব প্রস্তাব করলো যে তুমি ইয়াং মানুষ, আর তুমি এইটারই হও, আমরা আছি তোমার সাথে। তখন পরের দিন নাহিদ কি বুঝে উনি বলছেন যে আমি এই আন্দোলনের সাথে নাই, এটা পরের দিন বললেন। এখান থেকে পীর সাহেব একটু মনে একটু পাইলো যে কালকের বললাম তার বাসায়, আজকের সে পাল্টে গেল, এই আর কি। যাই হোক, এরপরে কিন্তু পরবর্তী যোগ দিল তো না, এটা অনেক পরে, অনেক, এটা কিন্তু অনেক পরে। মানে প্রথম প্রশ্ন আপনাদের ছিল? হ্যাঁ, আমাদের প্রস্তাব ছিল, কিন্তু না, সেটা ছিল যে কর্মসূচিতে তোমরা আগে ইনক্লুড হও। রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক। হ্যাঁ, কর্মসূচি ভিত্তিক। আচ্ছা, কিন্তু এরপরে যেটা হলো, এনসিপি আসবে, এলডিপি আসবে, তারপর হলো কি বলে ওই যারটা আছে জাকপা। এবি পার্টি আসবে, আবার এবি পার্টির সাথে আবার এনসিপি একটা জোট আছে, কিন্তু 3টে জোট ছিল, একটা চলে গেছে, 2টা জোট। এই আসবে, এইটা যে একটা 8 দলীয় জোটের মধ্যে একটা চুলচুলা বিশ্লেষণ করে আসবে, এইটা কিন্তু হয় নাই, এইটা হয় নাই। আচ্ছা, আসবে ভালো কথা, আসন কে কয়টা পাইবে এটাও কিন্তু কোনো নির্ধারণ করা হয় নাই। তার আসার পর কি হয়েছে, জামাতের আসন দিয়ে দিয়েছে এনসিপিকে, যেটা চূড়ান্ত দিয়ে দিয়েছে এনসিপিকে, ওইটা আবার দিয়ে দিয়েছে এলডিপিকে, আমাদের আসনগুলোর মধ্যে থেকে দিয়ে দিয়েছে তারা। এখন এই একক যে মরলিপনা, মানে আপনাদের গুরুত্বটা কমে গেল, এটাই তো না, নাকি? গুরুত্ব কমে নাই, মানে এই যে তারা এককভাবে এই যে সিদ্ধান্ত, এই যে তো নির্বাচনী সমঝোতার যে আমরা একটা দল, এইটার সিস্টেমের বহির্ভূত। তখন আমি চিন্তা করলাম ঘটনা কি। ইতির মধ্যেই ওনার 2টা কথা, জামাতের আমিরের 2টা কথা, এইটা আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি করছে। একটা হলো উনি বলছেন যে ওই যে খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, এই পাটাতনের দাঁড়িয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের লোকেরা বলতেছে যারা আমার প্রতিদ্বন্দ্বী তাদের নিয়ে উনি জাতীয় সরকার গঠন করবে, এটা তো কোথাও সিদ্ধান্ত নাই। এই 8 দলীয় যে নির্বাচনী সমঝোতার যে জোটটা, এর মধ্যে এই কথার কোনো সিদ্ধান্ত নাই যে এরকম। আমি কিভাবে ধরে নিব আসন সমঝোতার জন্য আপনারা বের হয়ে গেছেন, আপনাদের স্বার্থ হাসিল হয় নাই, সে কারণে না, বের হয়ে গেছেন? এইটা ওরা বলে, এটাকে ওরা যে বলে তা না, কিন্তু আবার কেউ কেউ বলছে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। এইটাও ঠিক না। এইটাও যে বের করে দেওয়া হবে, এটা তো জোট না যে বের করে দেবে, কারে থেকে এটা বের করে দেয়। আমরা যেটা দেখছি, আপনারা কি কারণে আদর্শিক বের রাজনৈতিক হয়ে গেছেন না বের করে দিয়েছেন? জোটের তো কোনো সভাপতি ছিল না, যাকে বের করে দেবে। এটা তো সমাধি ছিল, এটা তো আমরাই উদ্যোক্তা। আমরা তো এখনো বলি যে তোমরা যারা আসো, তোমরা ওয়ান বক্স পলিসি, এই কথা, policy, হ্যাঁ। এই পলিসি তোমরা চলে আসো, আমরা এটা আহ্বান জানাই। কে দিল কে আসলো এটা দেখার ব্যাপার না, আমরা কিন্তু এখনো সেটা আমার এখন আছে। এখন আমাদের জানেন যে প্রায় 30-35টা আসনে আমাদের প্রার্থী নাই, 265 আছে এখন, সর্বশেষ 265। বাকি যে 35টা আসন আছে, সেখানে তো অনেক দলের প্রার্থী আছে, তাদেরকে আহ্বান জানাই যে তোমরা যদি ওয়ান বক্স পলিসিতে আসো, তাহলে এখানে চলে আসতে পারো, এই আহ্বান জানাই রাখছি আর কি আমরা। কিন্তু এখানে আপনাদের যিনি যুগ্ম মহাসচিব তিনি বলেছেন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামায়াত, তাই এই জোট থেকে সরে এসেছেন। এটা একটা কারণ, কারণ প্রচলিত আইন, শরিয়া আইন, এটি নিয়েই তো জামাত, এবং জামাতের অনেক। কিন্তু আপনার বক্তব্য দিয়ে কথাটা উঠে আসছে, আপনার বক্তব্য হচ্ছে আসন সমঝোতা নিয়ে, আসন সমঝোতা না, নিয়ে। এটা কেউ বলে নাই তো। আগে দেন আমাদের যুগ্ম মহাসচিব যিনি মুখপাত্র, সে কি বলছে? উনি তো বলেছেন আসন সমঝোতা তো একটা যেটা অনেকটা না, আমার ইললিগাল। প্রশ্ন ওই জায়গায় আসন সমঝোতার সমস্যা নাকি শরিয়া আইন সমস্যা, কোনটা? অনেকগুলাই সমস্যা। কারণ এই যে এনসিপিকে যে আসন দিল, এটা আমরা তো জানি না। আমার নির্ধারিত আসনে যখন এনসিপি ঢুকাই দেয়, কারণ এনসিপির সাথে আমার দ্বন্দ্ব বাজাই দিল, এইটা বাজিস কেনা ওনরা। এইটা তো বাজানো যদি সমঝোতা ভিত্তিক, আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে যে এনসিপির এতগুলো, আমাদের এতগুলো জামাত, এইটা কিন্তু হয় নাই। যার কারণে এইটা একটা যেমন কারণ, 2 নম্বর কারণ হলো শরিয়ার এই বিষয়টা, 3 নম্বর হলো জাতীয় সরকারের ওইটা, 4 নম্বর হলো যে ওই যে ইন্ডিয়ার রাষ্ট্র একজন প্রতিনিধি দেখা করছে, অনেকদিন গোপন রাখছে, তারপর রয়টার্স যখন বললো যে আপনার সাথে যোগাযোগ করছে, তখন বলছে ওরা গোপন রাখতে বলছিল। এটাও তো আমাদের মধ্যে সন্দেহান। এখন যদি প্রশ্ন করে আপনারা ক্ষমতায় গেলে কোরআন আইন কায়েম করবেন? অবশ্যই তো কোরআন আইন করবো না, কোরআন আইনই তো শ্রেষ্ঠ আইন, কোরআন আইনই তো ভালো। এই কোরআন পাঠিয়েছে মানুষের মুক্তির জন্য, অন্যায় অবিচার জুলুম নির্যাতন মুক্তি একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। চুরি করলে হাত কেটে দিবে। অভাবী চোর হইলে তার হাত কাটা যাবে না, স্বভাবী চোর হইলে যারা লক্ষ লক্ষ টাকা পাচার করবে ওদের হাত কাটা হবে।
কারণ একটা ইসলামের শাস্ত্র হলো দৃষ্টান্তমূলক, লক্ষ লক্ষ কোটি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো, আর আপনি তাদেরকে, আল্লাহ বলছে এদেরকে শাস্তি দাও যাতে মানুষ শিখুক যে আর চুরি করে না করে। খুনের বদলে খুন, একটা লোক খুন করলো, তার কিছুই হলো না, রাষ্ট্রপতি উনি আইন মাফ করে দিলেন, সাধারণ ক্ষমা, এটা হয়? অথচ ইসলাম বলে কি, যে একটা খুন হইলে পরে সেই খুনের ইসে মাফ করতে পারে কারা? এই শোনেন, একটা হলে সাধারণ ক্ষমা করতে তার পরিবার, আর তা না হলে মুক্তিপণ দিয়ে ক্ষমা করতে পারে, আর যদি উনি না করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, মৃত্যুর বদলে মৃত্যু। এই আজকে কি করে ওই যে আব্দুল হামিদ, এই যে দেখেন, আরে তাহেরের পোলা, ওই যে বিপ্লব রে খুনির মাফ করে দিল।